ক্লাস 9-এর ইতিহাসে আমরা এখন আলোচনা করব জার্মানিতে নাৎসিবাদের উত্থান। হিটলারের নেতৃত্বে জার্মানিতে যে একনায়কতান্ত্রিক দল ক্ষমতায় এসেছিল সেই দলের নাম হচ্ছে নাৎসি দল। সেই নাৎসি দলের ক্ষমতা লাভ কীভাবে হয়েছিল তার পটভূমি, তার কারণ আমরা আলোচনা করব। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিকে একটি অত্যন্ত কঠিন অমানবিক জাতীয়তাবাদ বিরোধী একটি চুক্তির সম্মুখীন হতে হয়েছিল। তার নাম হচ্ছে ভার্সাই চুক্তি। বিজয়ী মিত্রপক্ষ অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা জার্মানির ওপর চাপিয়ে দিয়েছিল অত্যন্ত কঠিন কিছু শর্ত। যে শর্তগুলো দেখে জার্মানির মানুষ মনে করেছিল এটা কোনো চুক্তি নয়, এটা জার্মানির অর্থনীতি, জার্মানির সামরিক ব্যবস্থা অর্থাৎ সমগ্র জার্মানিকে ভেঙে দেবার একটা চক্রান্ত। আর তাই জার্মানির মধ্যে বা মানুষের মধ্যে একটা প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়েছিল। সেই ক্ষোভটা পরিণত হয়েছিল একটা বিদ্রোহে, যে বিদ্রোহ এই ভার্সাই চুক্তিটাকে ভেঙে তছনছ করে দেবে, সারা বিশ্বে জার্মানিকে আবার একটি গুরুত্বপূর্ণ শক্তিরূপে তুলে ধরবে, এইরকম একটা মনোভাব মানুষের মধ্যে সৃষ্টি হয়েছিল। আর এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে জার্মানিতে একজন একনায়কতান্ত্রিক শাসকের উত্থান ঘটেছিল। তার নাম অ্যাডলফ হিটলার। এই অ্যাডলফ হিটলার তিনি একটি দল গঠন করেন, যে দলের নাম হচ্ছে নাৎসি দল। এই নাৎসি দলের নেতৃত্বে তিনি জার্মানিতে ক্ষমতা দখল করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। কিভাবে জার্মানিতে এই একনায়কতান্ত্রিক এবং উগ্র জাতীয়তাবাদী দলটি ক্ষমতা লাভ করল তার পটভূমি বা কারণ সম্পর্কে আমরা আলোচনা করব। নাৎসি দলের ক্ষমতা লাভ আলোচনা করতে গেলেই প্রথমে আমাদের যে পয়েন্টগুলোর দিকে নজর রাখতে হবে, আমরা আগে সেই পয়েন্টগুলো দেখে নিই। এক নম্বর হচ্ছে ভার্সাই চুক্তির প্রভাব, যেটা সম্পর্কে আমরা একটু আগে বিস্তারিত আলোচনা করেছি। ভার্সাই চুক্তিতে জার্মানির ওপরে এমন শর্ত চাপিয়ে দেওয়া হয়েছিল যেটা শুধু কঠিন অমানবিকই শুধু নয়, যে শর্তগুলো ছিল অসম্ভব শর্ত। অর্থাৎ তার সমস্ত অর্থনীতিকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে তার শিল্প, তার খনি, তার উপনিবেশ, তার বাণিজ্য জাহাজ সব কিছু দখল করে নেবার পরও জার্মানির ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল 660 কোটি পাউন্ডের ক্ষতিপূরণের বোঝা। এই ভার্সাই চুক্তিতে জার্মানির যারা প্রতিনিধি ছিলেন তাদের সঙ্গে বন্দীদের মতো আচরণ করা হয়েছিল। এই অন্যায় অমানবিক আচরণ জার্মানির মানুষ কখনোই ভালোভাবে মেনে নিতে পারেনি। তাদের মনে একটা তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছিল। তারা চেয়েছিল এই ভার্সাই চুক্তিটাকে ভেঙে তছনছ করে দিতে। সেই জন্যই তারা এমন একজন নেতাকে চেয়েছিল যে নেতা তাদের এই ভার্সাই চুক্তির অপমান থেকে মুক্তি দিতে পারে, দেশকে আবার গৌরবজনক অবস্থায় ফিরিয়ে আনতে পারে। আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছিলেন উগ্রবাদী নেতা অ্যাডলফ হিটলার। নেক্সট হচ্ছে অর্থনৈতিক বিপর্যয়। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির অর্থনীতি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। যুদ্ধ করার জন্য যে বিশাল পরিমাণ অর্থ বরাদ্দ সেটা যেমন করেই ছিল, তারপরেও তার ওপরে যে ক্ষতিপূরণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, তার শিল্পাঞ্চলগুলো যেভাবে দখল করে নেওয়া হয়েছিল, জার্মানির অর্থনীতিকে ভেঙে দিয়েছিল। জার্মানিতে দেখা গেল তীব্র বেকারত্ব, খাদ্যের সমস্যা, মূল্য বৃদ্ধি ইত্যাদি নানা রকম সংকটে জার্মানি একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছিল। মানুষরা মুক্তি খুঁজছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতে এই অপমানজনক ভার্সাই সন্ধির বিরুদ্ধে নৌবাহিনী, সেনাবাহিনী সবাই বিদ্রোহ করেছিল। তাদের দেশের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। কেন বিদ্রোহ করেছিল? তার কারণ হচ্ছে তারা মনে করেছিল এই অপমানজনক শর্ত মেনে নিয়েছে সরকার। তখনই সেখানকার প্রধানমন্ত্রী পদত্যাগ করেন বা পালিয়ে যান, রাজা ক্ষমতা ছেড়ে দেন। জেনারেল হিবার্টের নেতৃত্বে একটি নতুন দল ক্ষমতায় আসে। এই দলের নাম ছিল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি।
তাদের নেতৃত্বে জার্মানির ভাইমার শহরে একটি প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। কিন্তু এই প্রজাতান্ত্রিক সরকার কোনো রকম কোনো সমস্যার সমাধান করতে পারেনি। অন্যায় যে ভার্সাই চুক্তি, অপমানজনক ভার্সাই চুক্তি, সেই চুক্তিকে তারা প্রত্যাখ্যান করেনি। তারা অর্থনৈতিক সমস্যার কোনো সমাধান করতে পারেনি, তারা বেকারত্ব ঘোচাতে পারেনি, জার্মানির মানমর্যাদাকে তুলে আনতে পারে এমন কাজও তারা করতে পারেনি। ফলে এই ভাইমার প্রজাতন্ত্রের ব্যর্থতা মানুষের মনে একটা তীব্র ক্ষোভের সৃষ্টি করেছিল। তারা চেয়েছিল একজন দক্ষ শাসক, যে শাসক জার্মানিকে এই অপমান অন্যায়ের হাত থেকে মুক্তি দিতে পারে। এই অবস্থায় জার্মানির রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে গেল। 1919 থেকে 1933-এর মধ্যে 19 বার সরকার বদল হলো, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন হলো না। তার মধ্যে এই দেশের স্পার্টাকাস নামক একটি সাম্যবাদী বা কমিউনিস্ট দল, তারা ব্যাপক লুট তরাজ অরাজক পরিস্থিতির সৃষ্টি করল। এই অবস্থায় জনগণের অবস্থা আরও খারাপ হয়ে যেতে লাগলো। সেই সময় তারা চেয়েছিল একজন উগ্র জাতীয়তাবাদী নেতা, যেখান থেকে সেই অবস্থার সুযোগ নিয়ে ক্ষমতা দখল করলেন বা জনপ্রিয়তা লাভ করতে পারলেন অ্যাডলফ হিটলার। তিনি একটি উগ্র জাতীয়তাবাদী মনোভাব পোষণ করলেন। উগ্র জাতীয়তাবাদী মনোভাব মানে কি? তিনি জার্মানির গৌরব বাড়িয়ে তোলার জন্য তিনি ঘোষণা করলেন হেরেনভক তত্ত্ব, যে তত্ত্বে তিনি বললেন জার্মান জাতি হচ্ছে পৃথিবীর একমাত্র আর্য জাতি এবং সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি হচ্ছে এই জার্মান জাতি। সারা পৃথিবীর ক্ষমতা দখল করার সম্পূর্ণ অধিকার রয়েছে এবং ক্ষমতা রয়েছে জার্মান জাতির উপর। তাদের খালি আত্মশক্তিতে জাগ্রত হতে হবে, তাদেরকে পথ দেখানোর জন্য একজন নেতার দরকার হবে। সেই জন্যই তিনি এগিয়ে এসেছেন। জনগণ হিটলারের মধ্যে একজন নেতাকে, একজন নায়ককে, দেশ নায়ককে খুঁজে পেলেন। তিনি ঘোষণা করলেন আনফ্লুস নীতি, অর্থাৎ অস্ট্রিয়াকে জার্মানির সঙ্গে একত্রিত করে একটি শক্তিশালী বৃহৎ জার্মানি গঠন করা। তিনি বললেন তৃতীয় রাইখ গড়ে তোলার কথা। তৃতীয় রাইখ মানে এই যে জার্মান ভাষা বা জার্মান জাতির যে অঞ্চলগুলো প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তিতে ইউরোপের বিভিন্ন দেশ বিভিন্ন জার্মান অঞ্চল নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল, সেই অঞ্চলগুলোকে আবার পুনর্দখল করে আবার ফিরিয়ে এনে একটা বৃহৎ জার্মান সাম্রাজ্য গঠন করার কথা বললেন। এইভাবে জার্মানির মানুষের মনে একটা উগ্র দেশপ্রেম এবং জাতীয়তাবাদের মনোভাব সৃষ্টি করতে পারলেন অ্যাডলফ হিটলার, যেখান থেকে মানুষ তার উপর ভরসা করতে শুরু করলো। তার জনপ্রিয়তা দিনের পর দিন বেড়ে যেতে লাগলো। হিটলার তার মাইন ক্যাম্প নামক আত্মজীবনী লিখলেন। এই মাইন ক্যাম্প আত্মজীবনী বা যার বাংলাটা হচ্ছে আমার সংগ্রাম, এই আত্মজীবনীতে তিনি তার লক্ষ্য আদর্শের কথা তুলে ধরলেন। তিনি বললেন আমাদের মূল লক্ষ্য হচ্ছে ইহুদি বিরোধিতা। ইহুদিরা জার্মানিতে এসছে বাইরে থেকে, এসে জার্মানির সমস্ত সুযোগ সুবিধা ইহুদিরা দখল করছে, জার্মানি থেকে ইহুদিদের তাড়িয়ে দিতে হবে। তার একটা লক্ষ্য হলো ইহুদি বিরোধিতা, 2 নম্বর হলো ক্যাথলিক চার্চ তার বিরোধিতা করা, 3 নম্বর কমিউনিস্টদের বিরোধিতা করা। এই 3টি আদর্শকে তিনি সামলে রাখলেন। তার সঙ্গে সঙ্গে রাখলেন সারা বিশ্বব্যাপী জার্মান সাম্রাজ্য গড়ে তোলার একটা মহান আদর্শ। এইভাবে তিনি জার্মানিকে একটি শক্তিশালী জায়গায় পৌঁছে দেবার একটা চেষ্টা শুরু করলেন। তার মাইন ক্যাম্প গ্রন্থ থেকে তার এই আদর্শ লক্ষ্যের কথা জানা যায়। এবার তিনি তার নাৎসি দলটাকে সুন্দর করে সাজালেন। দলটার কতগুলো ভাগে ভাগ করলেন। একটা ভাগের নাম রাখলেন স্টর্ম ট্রুপার্স, অর্থাৎ ঝটিকা বাহিনী। এই দলে সুশিক্ষিত সৈনিক ছিল, যারা বিরোধী দলের মিটিং মিছিল সভা আক্রমণ করে সমস্ত বিরোধীদের প্রচার বন্ধ করে দিতে কাজ বদ্ধপরিকর ছিল। সেই দলের নাম ছিল ঝটিকা বাহিনী বা স্টর্ম ট্রুপার্স। এদের বাদামি রঙের জামা পরতো বা পোশাক পরতো বলে এদের ব্রাউন শার্ট বলা হয়। নেক্সট যে দলটা ছিল সেই দলের নাম হচ্ছে ব্ল্যাক শার্ট বা এলিট গার্ড। এলিট মানে নেতা আর গার্ড মানে রক্ষক। এই দলটার কাজ ছিল নাৎসি দলের সমস্ত নেতাদের রক্ষা করা। তারা নিজেদের জীবন বিপন্ন করেও, নিজেদের প্রাণ বিসর্জন দিয়েও নাৎসি নেতাদের রক্ষা করতেন। এই এলিট গার্ডস বাহিনী তারা হিটলার এবং তার যে সৈনিকরা ছিল বা তার যে সেনাপতিরা ছিল তাদের রক্ষা করতেন।
তৈরি হয়েছিল যুব বাহিনী এবং নারী বাহিনী, যারা যোদ্ধার পোশাকে থাকতো এবং যারা হিটলারের বিরোধিতা করতো তাদের বিরুদ্ধে সরাসরি লড়াই করতো, তাদের ওপর অত্যাচার হামলা করার জন্য এরা ছিল সিদ্ধহস্ত। এছাড়া ছিল গেস্টাপো বা গুপ্ত পুলিশ বাহিনী। এই গুপ্ত পুলিশ বাহিনী গুপ্তচরের মতো খবর রাখতো কে হিটলারের বিরোধিতা করছে, তার বিরুদ্ধেই এই স্ট্রম ট্রুপার্স বা যুব বাহিনীদের এগিয়ে দেওয়া হতো তাকে শিক্ষা দেওয়ার জন্য। হিটলার যে পতাকাটা তৈরি করলেন, সেই পতাকাটা সাদা রঙের পতাকা, মাঝখানে একটা লাল গোল, তার মধ্যে একটা কালো রঙের স্বস্তিক চিহ্ন। এই স্বস্তিক চিহ্নটাকে মনে করা হতো আর্য বর্ণের প্রতীক বা আর্য রক্তের প্রতীক। এর দ্বারা তারা যে বিশ্বের শ্রেষ্ঠ জাতি সেইটা বুঝিয়ে দেওয়া হতো। পিপলস অবজারভার নামক একটি পত্রিকার মাধ্যমে তারা তাদের প্রচার কার্য চালাত। এই প্রসঙ্গে উল্লেখ করা যায় একটি নাম, তা হচ্ছে হিটলারের প্রচার সচিব ছিলেন গোয়েবলস। তোদের লিখতে হবে না, এটা একটু শুনে রাখ। হিটলারের প্রচার সচিব ছিলেন গোয়েবলস। এখন আমরা রাজনীতিতে মাঝে মাঝেই গোয়েবলস থিওরি নামে একটি কথা পাই। সেই থিওরিটার উদ্গাতা বা জনক হচ্ছেন গোয়েবলস, যিনি বলেছিলেন যে একটি মিথ্যে কথাকে তুমি বারবার যদি বলো, প্রথমবার জোরের সঙ্গে একটি মিথ্যে কথা বললে লোকজন অবাক হবে, হ্যাঁ এটা হতে পারে। নেক্সট বার তারা বলবে বারবার বলছে, হলেও হতে পারে। তারপরে মনে হবে এতবার যখন বলছি হবে বোধ হয়। তারপরের বার বলবে যেটা বলছে এত জোরের সঙ্গে বারবার নিশ্চয়ই হবে। এই লোকের মনে একটা মিথ্যে আশা জাগিয়ে দেওয়া, আমরা জার্মানিকে পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করব, হিটলারের দল ক্ষমতায় এলে জার্মানিতে একজনও বেকার থাকবে না, এই রকম একটা কথা বারবার জোর দিয়ে বলে বলে মানুষের মধ্যে একটা আশাবাদের সঞ্চার করেছিলেন এই হিটলারের প্রচার সচিব গোয়েবলস। তার এই থিওরিকে বলা হয়, অর্থাৎ মিথ্যে কথাকে জোরের সঙ্গে বললেই জনগণ তা বিশ্বাস করবে, এই থিওরিকে বলা হয় গোয়েবলস থিওরি। এইভাবে তিনি তার মতবাদ প্রচার করলেন এবং হিটলার উপাধি নিলেন ফুয়েরার, অর্থাৎ প্রধান নেতা বা একচ্ছত্র নেতা হিসাবে উপাধি নিলেন ফুয়েরার। এরপরে তারা নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং জোর করে ক্ষমতা দখল করে হিটলার জার্মানির অধিপতিতে পরিণত হলেন। এইভাবে জার্মানির প্রধান ক্ষমতা বা মেন ক্ষমতা দখল করে নিলেন হিটলার। এটাই হচ্ছে নাৎসি দলের উত্থানের কারণগুলো। ভার্সাই চুক্তির প্রভাব, অর্থনৈতিক বিপর্যয়, ভাইমার প্রজাতন্ত্রের ব্যর্থতা, উগ্র জাতীয়তাবাদ, নাৎসি দলের সংগঠন কী কী ছিল, এইগুলো আলোচনার মধ্যে দিয়ে আমরা নাৎসি দলের উত্থানের পটভূমিটা আলোচনা করলাম। তোরা ভালো করে এটা দেখবে।